আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমে জানাবো, ইসরায়েলি হামলায় প্রাণ হারালেন আরও ৪০ জন ফিলিস্তিনি। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘন্টা আরও ৪০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে ২ শতাধিক ফিলিস্তিনি। ফলে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় নিহতের সংখ্যা ৫৪,৫০০ ছাড়িয়ে গেছে। এরপর জানাবো, মোদি হচ্ছে নেতানিয়াহুর সস্তা সংস্করণ। পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ডেমো সংস্করণ বলে ব্যঙ্গ করেছে পাকিস্তানের সাবেক পররাষ্ট্র ও পাকিস্তান পিপলস পার্টির পিপিপি চেয়ারম্যান বিলাল ভুট্টো জারদারি। তিনি বলেছেন, মোদি হচ্ছে নেতানিয়াহুর মতো এক কুলাঙ্গার। এদিকে রাশিয়ার প্রতি কড়া বার্তা ট্রাম্পের, প্রয়োজনে নিষেধাজ্ঞার ইঙ্গিত। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বলেছেন, প্রয়োজনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারেন। আজ এক প্রতিবেদনে খবর দিয়েছে পাকিস্তানের জাতীয় মাধ্যম দ্য ডন। এবারে জানাবো, পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তি করার অভিযোগে আরও এক ইউটিউবার গ্রেপ্তার। পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে আরও এক ইউটিউবার গ্রেপ্তার হয়েছে। সর্বশেষ গ্রেপ্তার হওয়া অভিযুক্ত জানমহল নামে একটি ইউটিউব চ্যানেল চালাতেন তিনি। ভারত পাকিস্তান যুদ্ধের পর থেকেই ভারত থেকে পাকিস্তানের হয়ে কাজ করার অভিযোগে অনেক মানুষকে গ্রেপ্তার করছে ভারতের প্রশাসন। এর মধ্যে রয়েছে ব্যবসায়ী, ইউটিউবার সহ অনেক পেশাজীবী মানুষ। এবং সর্বশেষ জানাবো, সাবেক প্রধান শিক্ষককে পেটালেন যুবলীগ নেতা। নোয়াখালীর হাতিয়ায় মামলা প্রত্যাহার না করায় শঙ্করচন্দ্র দাস নামের এক সাবেক প্রধান শিক্ষককে পিটিয়েছেন উপজেলা যুবলীগ নেতা। আজ ভুক্তভোগীর সাবেক প্রধান শিক্ষক বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে হাতিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ইসরায়েলি হামলায় প্রাণ হারালেন আরও ৪০ জন নিরীহ ফিলিস্তিনি। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘন্টা আরও ৪০ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে ২ শতাধিক ফিলিস্তিনি। ফলে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় নিহতের সংখ্যা ৫৪,৫০০ ছাড়িয়ে গেছে। এছাড়াও গত ১৮ মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে ৪,২০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আজ রাতে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে অক্টোবরে গাজায় ইসরায়েলি সামরিক অভিযান শুরুর পর থেকে অন্তত ৫৪,৫১০ জন নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। ইসরায়েলি বাহিনী এর দায় কোনোভাবেই এড়াতে পারবে না। আজ প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় ৪০টি লাশ হাসপাতালে আনা হয়েছে। একই সময় আহত হয়েছে আরও ২০৮ জন। ইসরায়েলি হামলায় এ পর্যন্ত আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১,২৪,৯০১ জনে। বিবৃতিতে আরও বলা হয়েছে, বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। তাদেরকে এখনও উদ্ধার করা যায়নি। তাদের উদ্ধার করতে ব্যাপক তৎপরতা চালানো হচ্ছে। তারা যেহেতু ওইসব এরিয়ার মধ্যে চাপা পড়ে আছে, কারণ তারা ওইসব এলাকায় যেতে পারছে না উদ্ধারকারীরা, কারণ রাস্তাঘাট পুরোই ব্লক হয়ে আছে। সেসব জায়গায় গিয়ে তাদেরকে উদ্ধার করে তারপর লাশগুলো শনাক্ত করা সম্ভব হচ্ছে না। এ কারণে মৃতের সংখ্যা বেশি হলেও এখনও প্রকৃত মৃতের সংখ্যা কত সে বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে না। এ পর্যন্ত যতজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে শুধুমাত্র তাদের সম্পর্কেই বলা হচ্ছে। পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাল ভুট্টো বললেন, নরেন্দ্র মোদী হচ্ছে নেতানিয়াহুর আপডেট ভার্সন। ভারতের প্রধানমন্ত্রী মোদীকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ডেমো সংস্করণ বলে ব্যঙ্গ করেছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাল ভুট্টো জারদারি। তিনি বলেছেন, মোদী হচ্ছে নেতানিয়াহুর মতো, তবে কম দাবি বা সস্তা সংস্করণ। জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে মোদীকে কাশ্মীরের কসাই
হিসেবেও আখ্যায়িত করেছেন খবর ডন এবং ARY নিউজের। টেমু হচ্ছে চীনের জনপ্রিয় একটি অনলাইন মার্কেট প্লেস যেখানে খুব সস্তা দামে পণ্য পাওয়া যায়, কিন্তু অনেকেই সেগুলো কম মানের বা মূল্যমানের বা নিম্নমানের অনুকরণ দিয়ে তৈরি। তাই ট্রাম্পকে টেমু হিসেবে আখ্যায়িত করেছেন তিনি, অর্থাৎ কম দামি কম মানের কপি প্রোডাক্ট ইত্যাদি বুঝিয়েছেন নরেন্দ্র মোদীকে। দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান পিপলস পার্টি PPPর চেয়ারম্যান বিলাল ভুট্টো আরও বলেছেন, মোদী হচ্ছে নেতানিয়াহুর মতো, তবে টেমু অর্থাৎ কম দামি সংস্করণ যেমনটা টেমুতে পাওয়া যায়। আমরা ভারতের প্রতি আহ্বান জানাচ্ছি যেন তারা নেতানিয়াহুর মতো নেতিবাচক উদাহরণ অনুসরণ না করে। তিনি আরও বলেছেন, অভিযোগ করেন ভারত ইসরায়েল খারাপ দৃষ্টান্ত অনুসরণ করছে। মোদীকে কাশ্মীরের কসাই আখ্যায়িত করে বিলাল আরও বলেন, মোদী কাশ্মীরের মতো সিন্ধু উপত্যকাতেও একই রকম দমন পীড়নের চেষ্টা চালাচ্ছে। পাকিস্তান ও ভারতের গোয়েন্দা সংস্থা ISI এবং যদি একই সঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাজ করে, তবে দক্ষিণ এশিয়ায় উল্লেখযোগ্য হারে সন্ত্রাস কমানো সম্ভব বলে মনে করেন তিনি। যদি এই দুই দেশের গোয়েন্দা সংস্থা একসঙ্গে বসে কাজ করে, তাহলে ভারতের মাটিতে পাকিস্তানেও সন্ত্রাস অনেক কমে যাবে বলে মনে করে বিলাল জারদারি। রাশিয়ার প্রতি করা বার্তা ট্রাম্পের, প্রয়োজনে নিষেধাজ্ঞার ইঙ্গিত। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বলেছেন, প্রয়োজনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। আজ এক প্রতিবেদনে খবর দিয়েছে সামা টিভি। এক সংবাদ ব্রিফিংয়ে তিনি জানান, ফিলিস্তিনের খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার জন্য গাজা রিলিফ ফাউন্ডেশন গঠন করা হয়েছে এবং সাহায্যের জন্য অপেক্ষমান মানুষের উপর গুলিবর্ষণের খবরগুলোকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। লেভিট জানান, ইউক্রেনের ড্রোন হামলার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প আগে থেকে জানতেন না, তবে ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান নিয়ে তিনি এখনও আশাবাদী। তিনি আরও বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প আসন্ন ন্যাটো সম্মেলনে অংশ নেবেন এবং বর্তমানে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের সঙ্গে ইতিবাচক বাণিজ্য চুক্তিতে যুক্ত রয়েছে। লেভিট আরও জানান, প্রেসিডেন্ট ট্রাম্প বিশেষ দূত স্টিভ উইটকপের ইরানের একটি পারমাণবিক চুক্তির প্রস্তাব দিয়েছেন। এই চুক্তির যদি ইরানের সঙ্গে সমঝোতা হয়, তাহলে ইরানের সঙ্গে আশা করা যায় ভবিষ্যতে আর কোনো সমস্যা থাকবে না মার্কিন যুক্তরাষ্ট্রের। আর এজন্যই তারা ব্যাপক হারে তোড়জোড় শুরু করেছে। যুক্তরাষ্ট্র চায় না যে ইরান পারমাণবিক বোমা তৈরি করুক, কিন্তু ইরান জানিয়েছে তারা তাদের সরকারের এবং জনগণের স্বার্থে কখনোই পারমাণবিক কর্মসূচি থেকে পিছপা হবে না। অবস্থায় দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মধ্যে নতুন করে যে সমস্যা তৈরি করেছে নেতানিয়াহু, সে বিষয়টি নিয়ে আর কথা বলতে চায় না মার্কিন যুক্তরাষ্ট্র। তারা জানিয়েছে নতুন করে তারা যুদ্ধবিরতির যে প্রস্তাব দিয়েছে সেটাতে হামাস রাজি হয়নি। এ কারণে এখন আর গাজা যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র কোনো কথা বলতে চায় না। তবে ইউক্রেন রাশিয়া নিয়ে এবার আলোচনায় বসতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যে ধরনের বড় পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে, তাই নতুন করে রাশিয়ার উপরও তারা নিষেধাজ্ঞা আরোপ করতে পারে, এমনটাই ধারণা করা হচ্ছে। সাবেক প্রধান শিক্ষককে পেটালেন যুবলীগ নেতা। নোয়াখালীর হাতিয়ায় মামলা প্রত্যাহার না করায় শঙ্কর চন্দ্র দাস নামে সাবেক এক প্রধান শিক্ষককে পেটানোর অভিযোগ উঠেছে যুবলীগ নেতার বিরুদ্ধে। আজ ভুক্তভোগী সাবেক প্রধান শিক্ষক বাদী হয়ে 4 জনের নাম উল্লেখ করে হাতিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন। শঙ্কর চন্দ্র দাস হাতিয়া সরকারি KSS উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছিলেন। তিনি চর ঈশ্বর ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের রাজেরহাওলা গ্রামের বাসিন্দা। অভিযুক্ত যুবলীগ নেতা নোবেল চন্দ্র দাস একই ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি। অভিযোগ সূত্র থেকে জানা গেছে, সাবেক প্রধান শিক্ষক শঙ্কর চন্দ্র দাসের সঙ্গে জায়গা জমি নিয়ে প্রতিবেশী যুবলীগ নেতা নোবেল চন্দ্র দাসের বিরোধ চলে আসছে। প্রধান শিক্ষক ক্রয় করা সম্পত্তি থেকে তাকে উচ্ছেদ করার চেষ্টা করে প্রতিপক্ষের লোকজনের জন্য তারা ওই ভূমি থেকে জোরপূর্বক ফসল ও গাছ কেটে নিয়ে যায়। এ সংক্রান্ত আদালতে 2টি মামলা দায়ের করেন শিক্ষক। মামলায় নোবেল দাস বেশ কিছুদিন কারাগারে ছিলেন। জেল থেকে বের হয়ে নোবেল দাস আরও বেপরোয়া হয়ে ওঠেন। মামলা প্রত্যাহার করতে শঙ্কর দাসকে চাপ দিতে থাকেন। সাবেক শিক্ষক ছেলেমেয়েসহ ভারতে অবস্থান করায় তিনি বাড়িতে স্ত্রীকে নিয়ে একা বসবাস করছেন। এদিকে গত 27 মে তিনি নোবেল দাস সহ কয়েকজন সন্ত্রাসী শঙ্কর দাসের বাড়িতে দরজায় এসে তার উপর আক্রমণ চালায়। তখন ওই অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গুরুতর আহত হয়েছেন। অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের উপর যে হামলা হয়েছে সেটি কোনো
কোনোভাবেই কাম্য নয়। যুবলীগের নেতা বেশ কিছুদিন জেল হাজতে থাকার পর তার গডফাদারদেরকে নিয়ে সে একই সঙ্গে সেখানে হামলা চালায় এবং সেই হামলার পর আবার নতুন করে মামলা দায়ের করেছেন ওই প্রধান শিক্ষক। এ বিষয়টি নিয়ে পুলিশ জানিয়েছে তারা তদন্ত করছে, বিষয়টি সত্যতা জানার চেষ্টা করছে।